আপনারা দেখছেন বীরভূম নিউজ টিভি চ্যানেল। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। চ্যাট ফাঁস করলেন অভিষেক, অভিযোগ সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটারদের নাম বাদের নির্দেশ পাঠাচ্ছে কমিশন। বাবরির টাকা এসেছে বাংলাদেশ থেকে, শুভেন্দু সুর চড়াতেই তাঁর অতীত টেনে সেই কথা বললেন হুমায়ুন। বাংলার 5 আসন সহ 37 রাজ্যসভা আসনে মার্চে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের। ভোটের আগেই রণসজ্জা, অশান্তি রুখতে মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাটোয়ার পর এবার নবদ্বীপ স্টেশনের ট্রেনে অগ্নিকাণ্ড, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা। সীমান্ত নিরাপত্তায় গাফিলতি নয়, গরু পাচার মামলায় বিএসএফ জওয়ানের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। ভোটের আগেই হুমকি রাজনীতি, নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান মালা, নেপথ্যে কারা? আমার থেকে বড় গুন্ডা কেউ নেই, পুলিশকে ফোনে হুমকি বিজেপি সাংসদ রাজু বিস্তার। আইপ্যাক মামলায় ফের ধাক্কা, টানা তৃতীয়বারের জন্য পিছুল শুনানির দিন, পরবর্তী তারিখ কবে জানালো শীর্ষ আদালত। শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ। কাঁকড়া ধরার সময় টেনে নিয়ে গেল বাঘ, সুন্দরবনের জঙ্গলে মৃত্যু মৎস্যজীবীর, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। দুর্গাপুজোয় তো অনেক দিন ছুটি থাকে, ঈদে 3 দিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের। রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বামেরা, পশ্চিমবঙ্গ থেকে 5 আসন খালি, কি পরিকল্পনা তৃণমূলের? সত্যিই কি তৃণমূলে যাচ্ছেন প্রতিকূর? নীরবতা ভেঙে জানিয়ে দিলেন সবটা। বারবার কান্নাকাটির পরেও টাকা ফেরাননি রাজপাল, 9 কোটির চেক বাউন্স মামলায় প্রথমবার মুখ খুললেন ব্যবসায়ী। সপ্তাহের শেষেই লাফিয়ে বাড়বে রোদের তেজ, মাসের শেষে কালবৈশাখীতে তোলপাড় হবে বহু জেলা। স্তনে হাত, পাজামার দড়ি ধরে টানা ধর্ষণেরই চেষ্টা, হাইকোর্টের রায় খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। কমপক্ষে 25 থেকে 30 জনকে টিকিটই দেবে না বিজেপি, অসমের ভোটের আগে বড় ঝাড়াই বাছাই, ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধে করা বিহার সরকার, আসছে নয়া বিধি। বিগ ব্রেকিং, ভোটের আগেই সামনে এলো ভয়ঙ্কর তথ্য, এখনো নথি আপলোড না হওয়ায় ভোটার তালিকা থেকে বাদ বিরাট সংখ্যক ভোটার। হুমায়ুনের বাবরির আদলে মসজিদের টাকার অর্ধেক এসেছে বাংলাদেশ থেকে, দাবি শুভেন্দুর। দিনমজুরের বাড়িতে আচমকাই হাজির আয়কর দফতরের আধিকারিকরা, হাতে ধরালেন 17 কোটি 40 লক্ষ টাকার নোটিশ। ভোটে তৃণমূলের প্রার্থী হবেন সিপিএম এর প্রতিকূর, শুরু তুমুল জল্পনা, মুখ খুললেন সৃজন। রাস্তায় ফেলে এলো পাথারি লাঠি, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান। ট্রাম্পের চাপে রুশ তেল কেনা কমাচ্ছে ভারত, এক ধাক্কায় অনেকটাই কমল আমদানি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বাংলার 5 আসন সহ 37 রাজ্যসভা আসনে মার্চে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের। রাজ্যসভার 37টি আসনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রত্যাশা মতোই আগামী মার্চ মাস হতে চলেছে এই ভোট। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলার 5 আসন সহ মোট 10টি রাজ্যের 37টি আসনে আগামী 16ই মার্চ হবে রাজ্যসভা নির্বাচন। বুধবার সকালে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় 5ই মার্চ, প্রত্যাহারের সময়সীমা 9ই মার্চ। এরপর 16ই মার্চ হবে ভোট গ্রহণ এবং ওই দিনই বিকেল 5টায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা। যে 10 রাজ্যের 37 আসনে নির্বাচন হচ্ছে সেগুলি হল মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, হিমাচল, তেলেঙ্গানা এবং হরিয়ানা। ওই 37 রাজ্যসভা আসনের মধ্যে বাংলার যে 5 সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তারা হলেন সাকেত গোখেল তৃণমূল, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম, মৌসম বেনজির নূর তৃণমূল এবং সুব্রত বক্সী তৃণমূল। ইতিমধ্যে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসম। বাকি সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল।
তার আগে নির্বাচন শেষ করে শূন্য স্থানে সাংসদদের বেছে নেওয়া হবে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিধানসভা লোকসভার পরে এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বাংলার বামেরা। রাজ্যসভায় বাংলা থেকে সিপিএম এর শেষ সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার 6 বছরের মেয়াদ শেষ করছেন। বিধানসভায় বিধায়কের সংখ্যার নিরিখে রাজ্যসভায় সাংসদ পাঠায় রাজনৈতিক দল। সেই হিসাবে এই নির্বাচনে 5 আসনের মধ্যে 4টি আসনেই জয়ী হওয়ার কথা তৃণমূলের, একটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপির। ফলে হিসাবের অঙ্কে সিপিআইএম এর রাজ্যসভার চৌকাঠ পার হওয়ারই অবস্থা নেই বামেদের। নিয়ম অনুযায়ী একটি আসনের জন্য একজনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। একের অধিক প্রার্থী মনোনয়ন জমা সেক্ষেত্রেই হবে নির্বাচন। সুপ্রিম নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে খবরদারি কমিশনের, স্ক্রিনশট ফাঁস করে বিস্ফোরক অভিষেক। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাইক্রো অবজারভারদের নির্দেশ দিচ্ছে কমিশন। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একাধিক স্ক্রিনশট প্রকাশ করেছেন তিনি। অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, কেন্দ্রীয় এজেন্সির পর এবার কমিশনের আধিকারিকদেরও সর্বোচ্চ আদালতে টেনে নিয়ে যাওয়া হবে। অভিষেক মনে করিয়ে দিয়েছেন যে তৃণমূলের করা একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছিল মাইক্রো অবজারভারদের ভূমিকা হবে কেবল সহায়ক হিসেবে। তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনো নির্দেশিকা হোয়াটসঅ্যাপে নয়, বরং বৈধ বিজ্ঞপ্তি জারির মাধ্যমেই দিতে হবে। অভিষেকের দাবি, কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মাইক্রো অবজারভারদের নির্দেশ দিচ্ছেন, যা সরাসরি আদালত অবমাননার শামিল। তৃণমূল সাংসদ আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন যে রুল অবজারভারদের লগইন তথ্য ব্যবহার করে কলকাতার একটি নির্দিষ্ট জায়গা থেকে সার্ভার অ্যাক্সেস করা হচ্ছে। তদন্ত করলে দেখা যাবে লগইন ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং টাওয়ার লোকেশন সংশ্লিষ্ট রুল অবজারভারের অবস্থানের সঙ্গে মিলছে না। দিল্লি রাজনৈতিক প্রভুদের ইশারায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার জন্যই প্রশ্ন সাজানো হচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক লিখেছেন, নির্বাচন কমিশনের বৈধতা জন আস্থা থেকে আসে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। তার সাফ কথা, আইনি প্রক্রিয়া এড়িয়ে যারা দিল্লির অঙ্গুলি হেলনে কাজ করছেন তারা যেন আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকেন। এই সমস্ত প্রমাণ আবারও সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে বলে কার্য। বাবরির টাকা এসেছে বাংলাদেশ থেকে। শুভেন্দু সুর চড়াতেই তার অতীত টেনে সেই কথাই বললেন হুমায়ুন। মারাত্মক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিরোধী দলনেতার দাবি ছিল মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির অন্তত 50% টাকা হুমায়ুন কবির এনেছেন বাংলাদেশ থেকে। কিছুদিন আগেই হুমায়ুন গিয়েছিলেন বাংলাদেশে, সেখানেই সব ব্যবস্থা করে এসেছেন। আর শুভেন্দুর সেই দাবির কড়া জবাব দিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন বলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি যে এত নির্বোধ বা অনভিজ্ঞ তা জানতাম না। মমতা ব্যানার্জির যখন ভাইপোকে নিয়ে আসলেন তখন উনি দেখলেন এখানে থেকে হবে না, তাই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া ঢুকলেন। আমি বলবো, আপনার সব থেকে কাছের লোক হোম মিনিস্টার অমিত শাহজি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলে। হুমায়ুন কবির বর্ডারে গিয়েছে, কাঁটা তার টোপকে নয়। 28শে সেপ্টেম্বর হুমায়ুন কবির অবৈধভাবে যায়নি। ঢাকায় আমার ভাগনার বাড়ি গিয়েছি, 2 দিন তাদের বাড়িতে থেকেছি। কক্সবাজার গিয়েছি পরের দিন, আবার ফ্লাইট ধরে 3 দিন সেখানে থাকার পর চট্টগ্রাম হয়ে ঢাকা ফিরেছি। হুমায়ুন আরও বলেন, জ্যোতিবাবুর জন্মস্থান প্রাক্তন ভিটে নারায়ণগঞ্জে গিয়েছি, তারপর আবার ঢাকাতে ফিরে কেরানীগঞ্জে গিয়েছি। ওখানকার ইউনূস সরকারের তত্ত্বাবধানে পুলিশ কেরানীগঞ্জ জেলখানায় আমার এক পরিবারের সদস্যকে আটকে রেখেছিল, সেখানে গিয়েছি। ঢাকেশ্বরী মন্দির গিয়েছি, সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো সমস্যা হচ্ছে নাকি জিজ্ঞাসা করার জন্য। পুরোহিতের সঙ্গে দেখা করতে গিয়েছি, মানুষের ধর্ম পালন করতে অসুবিধা হয় কিনা জেনেছি। বিকেলে বসুন্ধরা মার্কেটেও গিয়েছি। শুভেন্দুকে চ্যালেঞ্জ করে হুমায়ুন বলেন, দায়িত্ব জ্ঞানহীন লোক। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, বিদেশের কোথাও থেকে 100 টাকাও যদি ঢোকে তাহলে কেন্দ্রীয় এজেন্সি লাগাক আমার পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে বাংলাকে। শুভেন্দু অধিকারী চান্স পেলে আরও বাংলাকে বিক্রি করে দেবে। হুমায়ুন কবির মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাই হুমায়ুনের উত্থান মমতা, অভিষেক, শুভেন্দু কেউ সহ্য করতে পারছে না। আমরা যাব কোথায়? আমরা তো ভারতের নাগরিক। ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যাওয়া আমাদের অধিকার। 2032 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। দুবাই থেকে ইনভাইট করেছে বাবরি মসজিদ ইস্যুতে। আমি বলেছি ইলেকশনের পরে যাব, গোল্ডেন ভিসা ইস্যু করতে চেয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। হুমায়ুন বলেন, এইসব লোককে মানহানি কেস করে করে হাইলাইট করতে চাই না, মানুষের উত্তর দেবে।
তৎকালীন এসপি মুকেশ কুমারের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে যোগসাজশ ছিল সেটা যদি ফাঁস করি শুভেন্দুর মুখ পুড়বে। ভাইপোকে গরু কয়লা পাচারে জড়াচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। রেট ছিল 15 লক্ষ টাকা শুভেন্দুর। বীরভূম জেলা থেকে 52 কোটি টাকা তুলেছে। চোরের মায়ের বড় গলা। ভোটের আগে রণসজ্জা। অশান্তি রুখতে মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই কড়া পদক্ষেপ করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ সংশোধনীকে কেন্দ্র করে যে অশান্তি এবং বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে আনতেই মার্চের প্রথম সপ্তাহে অন্তত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হতে পারে। ভোটার তালিকা সংশোধনের শুনানি চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন আর কোনো ঝুঁকি নিতে নারাজ। বিশেষ পর্যবেক্ষক এনাকে মিস্ট্রির রিপোর্টের ভিত্তিতেই বাহিনী মোতায়েনের এই তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে কমিশন ঘোষণা করেছে। কিন্তু শুনানির নথি যাচাই করার কাজ যেভাবে এগোচ্ছে তাতে ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া নিয়ে সন্দিহান খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশন ভোট ঘোষণা করার পথে এগোতে চায়। সেক্ষেত্রে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী দামামা বেজে যেতে পারে। আর নির্বাচন কমিশন সূত্রে খবর, 2021-এর বিধানসভা বা 2024-এর লোকসভা নির্বাচনের চেয়ে এবার অনেক বেশি সক্রিয় থাকবে কমিশন। মার্চের প্রথম সপ্তাহে বাহিনী নামিয়ে মূলত রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফেরানো এবং স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোই কমিশনের প্রাথমিক লক্ষ্য। অশান্তি রুখতে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। ভোটের আগেই হুমকি রাজনীতি। নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, মালা। নেপথ্যে কারা? দুয়ারে ভোট। আর ইতিমধ্যে কার্যত সব রাজনৈতিক দলগুলো নিজেদের মতন করেই শুরু করেছে প্রচার। এরই মাঝে নানুরে বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তার বাড়ির সামনে সাদা থান, ধূপকাঠি, মালা এবং মিষ্টি রেখে যাওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, উল্টে গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে স্থানীয় তৃণমূল নেতারা। জানা গেছে, বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের কুরগ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল। তিনি নানুর 3 নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতেও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দরজা খুলে উঠতেই ভয়ঙ্কর দৃশ্য দেখেন। বাড়ির দরজার সামনে রাখা একটি সাদা থান, ফুলের মালা, মিষ্টি এবং ধূপকাঠি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত ওই বিজেপি নেতা। তিনি বলেন, সামনেই বিধানসভা নির্বাচন, তৃণমূল বুঝে গিয়েছে এবার ওদের জেতা কঠিন, তাই বিজেপি নেতাদের ভয় দেখিয়ে ঘরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখাতেই তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করছে। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত। যদিও এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে সাফ জানিয়েছেন রামকৃষ্ণবাবু। তবে এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই বলেই দাবি তৃণমূলের। দুর্গাপুজোয় তো অনেক দিন ছুটি থাকে। ঈদে 3 দিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের। ঈদের ছুটি বাড়িয়ে 3 দিন করার দাবি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখে ফেলেছেন তিনি। শুধু ছুটিই নয়, রমজান মাসে রেশন বরাদ্দ সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তিনি। ভোটের মুখে অধীরের দাবি ঘিরে তৈরি হচ্ছে রাজনৈতিক চর্চা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান অধীর। বলেন, ঈদের দিন এতদিন 1 দিন ছুটি দেওয়া হয়, আমি সেটাই 3 দিন করতে বলেছি। যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনি ঈদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। অন্তত যেন 3 দিন ছুটি দেওয়া হয়। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়। কিন্তু ভোটের আগেই এই দাবি কেন? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। খোঁচা দিচ্ছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন, এগুলো হচ্ছে আসলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গে তৈরি করার চেষ্টা করছেন অধীরবাবু। এ বিষয়ে নিশ্চয়ই উপযুক্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি সব ধর্মের জন্যই, ধর্মাচরণের জন্যই সব রকমের সুযোগ সুবিধা করে দেন। এরপরে অধীরের দিকে প্রশ্নবাণ ছুড়ে দিয়ে বলেন, অধীরবাবু হঠাৎ আজকে এই কথা বলছেন কেন? ঈদ কি এবছরেই প্রথম হচ্ছে, নাকি এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য? এসব ছেদ কথা বলার কোনো অর্থই হয় না। এটা না মুসলমানদের কথা ভেবে, না পশ্চিমবঙ্গের কথা ভেবে।
উনি শুধু চাইছেন ঘোলা জল তৈরি করতে। উনি যখন আরো বেশি ক্ষমতা পেয়েছিলেন তখন এসব কথা কেন মনে হয়নি? সত্যি কি তৃণমূলে যাচ্ছেন প্রতীকুর রহমান? নীরবতা ভেঙে জানিয়ে দিলেন সবটা। সিপিএম ছাড়তে প্রতীকুর রহমানকে নিয়ে চলছে বিস্তর জল্পনা। তিনি কি এবার সত্যিই তৃণমূলে যোগ দেবেন? এ নিয়ে যখন সারা দিন ধরে আলোচনা পর্যালোচনা চলছে, সেই সময় নিস্তব্ধতা ভাঙলেন খোদ প্রতীকুর। আদেও তৃণমূলে যাচ্ছেন কি না, নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, সবটাই খোলসা করলেন তিনি। প্রতীকুর এদিন TV9 বাংলাকে বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার সময় উত্তর দেবে। আমি তো রাজনীতি ছেড়েও দিতে পারি, সময় তো সবচেয়ে বড় শিক্ষক। এই সিপিএম নেতা এক প্রকার স্বীকার করে নেন তার সঙ্গে সব রাজনৈতিক দল যোগাযোগ করার চেষ্টা করেছেন। কয়েকজনের সঙ্গে তিনি কথা বলারও চেষ্টা করেছেন, কয়েকজনের সঙ্গে কথা বলেননি। সিপিএম নেতা বলেন, আমি বিজেপিতে যাব, তৃণমূলে যাব, নাকি হুমায়ুনের দলে যাব, নাকি চুপচাপ বসে থাকবো, তা তো সময়ই বলবে। সময় সব থেকে বড় শিক্ষক। প্রতীকুর বলেন, গতকালের পর অনেক রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। সে অতি বাম হতে পারে, অতি ডান হতে পারে। কিছু জনের সঙ্গে কথা হয়েছে, কিছু জনের সঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তৃণমূল কি সত্যি যোগাযোগ করেছে? এর উত্তরে TV9 বাংলাকে প্রতীকুর বলেন, আমি এর বাইরে কিছুই বলবো না। আর তৃণমূলের সঙ্গে বা বিজেপির সঙ্গে যদি কথা হয়েও থাকে, এতটুকুই বলবো, রাজ্যের সব রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। অর্থাৎ প্রতীকুর এখনই খোলসা করেননি যে তিনি আদেও কোন দলে যাচ্ছেন। রাজ্যসভার 5 আসনে কারা হচ্ছেন তৃণমূল প্রার্থী? বিধানসভার আগে বড় চমক তৃণমূলের। কারা হবেন নতুন সাংসদ? রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন কারা? জোর জল্পনা তৃণমূলের অন্দরে। পারফরমেন্সের বিচারে কেউ কি ফেরত যাবেন, নাকি নতুন মুখ পাঠানো হবে, তা নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা। এরই মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। 2019 সাল লোকসভা ভোটে পরাজিত হয়ে তৃণমূলের দীনেশ ত্রিবেদী, মৌসাম বেনাজির নূর এবং অর্পিতা ঘোষ তিনজনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে 2021 সালের বিধানসভা ভোটের আগে সংসদে অন রেকর্ড তৃণমূল কংগ্রেসকে বিষোদ্গার করেন দীনেশ ত্রিবেদী, ছাড়েন সাংসদ পদ এবং দলের সদস্য পদ। তবে ছেড়ে যাওয়া আসনে পাঠানো হয় অবসরপ্রাপ্ত আমলা জহর সরকারকে। আরজিকর আন্দোলনের সময় সাংসদ পদ এবং দল ছেড়ে দেন এই জহর সরকার। ফাঁকা হয়ে যাওয়া আসনে পাঠানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে গোয়া বিধানসভা ভোটের আগে সংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। সেই জায়গায় পাঠানো হয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুই জিনহো ফালুরিওকে। বেশিদিন তিনি স্থায়ী হননি। সদস্যপদ এবং দল ছাড়েন লুই জিনহো। সেই ফাঁকা আসনে পাঠানো হয় আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেলকে। এই দুই আসনে এতবার মুখ বদল হয়েছে যে তা নিয়ে রাজনৈতিক মহলেও বারংবার আলোচনা হয়েছে। কিছুদিন আগেই দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেন মৌসাম বেনাজির নূর। এছাড়া এই রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সির। মেয়াদ শেষ হচ্ছে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিধায়ক হিসাবে এই মুহূর্তে বিধানসভায় প্রতিনিধি নেই বামেদের, ফলে রাজ্যসভাতেও বাংলা থেকে এবার শূন্য হচ্ছে বামেরা। তৃণমূল সূত্রে খবর, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বাঙালি আবেগকেই গুরুত্ব দেবে তৃণমূল। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে যথেষ্ট অভিজ্ঞতা এবং রাজ্যসভায় দলের বক্তব্য তুলে ধরতে পারবেন এমন মুখকেই গুরুত্ব দেওয়া হবে বলে শাসক দল সূত্রে খবর। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।